দর্শক, রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। আজকে যে শত্রু আগামীকালকে সে মিত্র হয়ে যেতে পারে। এটা শুধুমাত্র কথার কথা নয়, এটা বাস্তবায়িত হতে দেখেছি বাংলাদেশের রাজনীতিতেই বহুবার। গত নির্বাচনের কথাই যদি ধরা যাক, তাহলে বিএনপি এবং জামাত একেবারে প্রকাশ্যে শত্রুতার ভূমিকায় অবতীর্ণ হলো, অথচ 2001 সাল থেকে 2006 সালের যে সরকার, সেই সরকারে তাদের জোট সরকার দেখেছিলাম আমরা। জামাতের এমপিরা মন্ত্রিত্ব পেয়েছিলেন, তাদের গাড়িতে আমাদের বাংলাদেশের পতাকা উড়েছিল এবং বিএনপির বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে যুদ্ধাপরাধীদের গাড়িতে বাংলাদেশের পতাকা ওড়ানোর ব্যবস্থা তারা করেছে, এরকম সমালোচনা আমরা দেখেছিলাম। পরবর্তীতে এবারে দেখলাম যে বিএনপি এবং জামাত প্রকাশ্য শত্রু। এর আগে একটা সময় আমরা দেখেছিলাম আওয়ামী লীগ জামাত যুগপৎ আন্দোলন করছে বিএনপি সরকারের বিরুদ্ধে, এই ব্যাপার দেখেছিলাম আমরা। কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি যে সেই আওয়ামী লীগই জামাতের বিরুদ্ধে চরম অ্যাকশানে এবং জামাতের যারা যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত তাদের বিচার করা, ফাঁসি দেয়া, এই কাজগুলো করেছে। গত নির্বাচনে বিএনপি এবং আওয়ামী লীগ যে চরম শত্রুতার অবস্থা এর আগে ছিল, সেই শত্রুতার অবস্থান ভেঙে আওয়ামী লীগের ভোটাররা বিএনপির ধানের শীষে ভোট দিয়েছে, এই আলোচনাটা একেবারে টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছিল এবং বিএনপির যে ভূমিধস বিজয়, 2/3 আসন পাওয়া, এটার পেছনে আওয়ামী লীগের ভোটারদের অবদান রয়েছে। এই আলোচনা মানে মিথ্যা নয়, এই আলোচনা সত্য আলোচনা। হঠাৎ করে রাজনীতিতে আর একটা বড় আলোচনা শুরু হয়েছে গত দুদিন থেকে। সেটা হচ্ছে আওয়ামী লীগ এবার গত নির্বাচনে বিএনপির পক্ষে অবস্থান নিলেও, মানে অপ্রকাশিত, এটা পর্দার আড়ালে ঘটেছে, এবার আওয়ামী লীগ বিএনপির বিরুদ্ধে এক ধরনের প্রতিশোধের কার্যক্রম নিতে চলেছে। নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের যে সমর্থন, সেই সমর্থনের পরিপ্রেক্ষিতে তাদের প্রত্যাশা ছিল যে বিএনপি ক্ষমতায় এসে অন্তত আওয়ামী লীগের রাজনীতি করাটা নিশ্চিত করবে। কিন্তু সংসদে সন্ত্রাস বিরোধী যে প্রফেসর ইউনূসের অধ্যাদেশ, সেই অধ্যাদেশ বিল আকারে পাশ করাতে আওয়ামী লীগ যার পর নাই অখুশি হয়েছে। সেই অখুশি হওয়ার প্রেক্ষিতেই এবার শোনা যাচ্ছে আওয়ামী লীগ বিএনপিকে টার্গেট করে এক ধরনের প্রতিশোধ পরায়ণ হয়ে উঠতে পারে। কিন্তু কোন কোন ক্ষেত্রে? সেই ক্ষেত্রে নির্বাচনকেই বেছে নেওয়া হচ্ছে, এরকম আলোচনা চতুর্দিকে শোনা যাচ্ছে। তাহলে কোন নির্বাচন, কিভাবে প্রতিশোধ নেবে? প্রতিশোধ নিতে গিয়ে আওয়ামী লীগ কি জামাত এনসিপিকে বুকে জড়িয়ে নেবে, তাদের সঙ্গে সখ্যতা হবে? ওই যে বলছিলাম প্রথমেই, রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। রাজনীতিতে আদতে কি হতে চলেছে, আওয়ামী লীগের পরবর্তী প্ল্যান কি, যে কথাগুলো শোনা যাচ্ছে এবং সাম্প্রতিক সময়ে একটা ঘটনা ঘটেছে অলরেডি, যেটাকে উদাহরণ হিসেবেও সামনে আনা হচ্ছে, সেই আলোচনা করে বোঝার চেষ্টা করব আওয়ামী লীগ এবার জামাত এনসিপির দিকে হেলে পড়ছে কিনা, কিংবা তাদেরকে বুকে টেনে নিচ্ছে কিনা, তাতে করে বিএনপির বেশ ভালো রকমের সর্বনাশ হয়ে যাবে কিনা। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম রাজনীতির খেলার কথা। গত নির্বাচনে আওয়ামী লীগের ভোটারদের বিএনপিকে সাপোর্ট করা এবং তারপরে নির্বাচনের পর দিনই আমরা প্রথমে দেখেছি পঞ্চগড়ে সেখানকার আওয়ামী লীগের অফিস বিএনপি নেতা উপস্থিত থেকে খুলে দিচ্ছেন এবং সারা দেশে অন্তত মানে 100 মতো জেলা উপজেলায় এরকম কার্যক্রম দেখা গেছে। এই কার্যক্রম যখন দেখা গেছে, তখন ভাবা হচ্ছিল যে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরাটা এখন শুধুমাত্র সময়ের ব্যাপার। কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম যে সংসদে সন্ত্রাস বিরোধী বিল পাশ করার মাধ্যমে, যে অধ্যাদেশের মাধ্যমে প্রফেসর ইউনূস আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছিলেন, সেই অধ্যাদেশ বিএনপি টিকিয়ে রাখলো এবং আওয়ামী লীগের নিষেধাজ্ঞা দীর্ঘায়িত করা হলো। যদিও শিরীন শারমিন চৌধুরীর জামিন নতুন একটা প্রেক্ষাপট তৈরি করেছে, যে প্রেক্ষাপটে মনে হচ্ছে যে শিরীন শারমিন চৌধুরী রিফাইন্ড আওয়ামী লীগ কিংবা আওয়ামী লীগের কোনো একটা পর্যায়ের নেতৃত্ব নিয়ে আওয়ামী লীগকে পুনর্গঠনের চেষ্টা করবেন এবং সেই ক্ষেত্রে সরকার সহযোগিতা করবে, এটা ভারতেরও একটা প্রত্যাশা, এরকমটা আলোচনা হচ্ছিল। কিন্তু এই আলোচনার পাশে আরেকটি আলোচনা দানা বেঁধেছে, যখন আমরা দেখলাম যে 2 দিন আগে
দুই দিন আগে মানে পহেলা বৈশাখের দিনে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ, আওয়ামী লীগের নেতা এবং বিএনপিরও সাবেক নেতা চট্টগ্রামের সাবেক মেয়র মঞ্জুর আলমের বাসায় গেলেন এবং গোপন বৈঠক করলেন। আওয়ামী লীগের বিএনপির ওপরে প্রতিশোধের প্ল্যান নাকি এরকম, যেটা বিভিন্ন দিকে আলোচনা হচ্ছে। সেই প্ল্যানগুলোকে কেন্দ্র করে যেটা রয়েছে সেটা হচ্ছে আগামী নির্বাচন। আগামী নির্বাচন তো জাতীয় সংসদ নির্বাচন আরও 5 বছর দেরি, তাহলে কোন নির্বাচন? হ্যাঁ, সেই নির্বাচন হচ্ছে পেশাজীবী সংগঠনগুলোর নির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচন। পেশাজীবী সংগঠনগুলোর নির্বাচন, এরই মাঝে যে 19শে মে সুপ্রিম কোর্ট বারের নির্বাচন ছিল, এই নির্বাচন গতকালকে স্থগিত ঘোষণা করে দেওয়া হয়েছে। সেটা নিয়েও একটা রাজনীতির গন্ধ পাওয়া যাচ্ছে। অনেকে সমালোচনা করছেন, সংসদেও এনসিপি নেতা আক্তার হোসেন সমালোচনা করেছেন যে এটা রাজনৈতিক কারণে স্থগিত করা হয়েছে। বিএনপি মনে করছে যে এই নির্বাচনে তারা পেরে উঠবে না, এই কারণে স্থগিত করা হয়েছে। সুপ্রিম কোর্ট বারে কিন্তু আওয়ামী লীগের বেশ ভালো প্রভাব রয়েছে। একাধিকবারে এই অভিযোগ উঠেছে যে বিএনপির আইনজীবীরা আওয়ামী লীগের আইনজীবীদের নির্বাচন করতে দেয়নি, তারা একপাক্ষিক নির্বাচন করেছে, এরকম অভিযোগ উঠেছে। যদি এই বার সুপ্রিম কোর্ট বার সহ বেশ কিছু বারের নির্বাচন, ঢাকা বারের নির্বাচন খুব সমসাময়িক সময়ে হওয়ার ডেট রয়েছে, সেই নির্বাচনগুলোতে আওয়ামী লীগ নিজেরা প্রতিদ্বন্দ্বিতা করার চেষ্টা করবে। যদি প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ না পায়, বেনামে করার চেষ্টা করবে। বেনামে একটা নিরপেক্ষ প্ল্যাটফর্ম থেকে করার চেষ্টাও যদি সফল না হয়, তাহলে তারা জামাতের যে সমর্থনের আইনজীবীরা তাদেরকে ভোট দিয়ে দেবে, যদি তারা নির্বাচন করতে না পারে, আওয়ামী লীগের মেম্বাররা যদি নির্বাচন করতে না পারে। এবং সেটা দেবে এই কারণেই যে বিএনপির যেন একটা ভরাডুবি হয়। এরকম পরিকল্পনা নাকি আওয়ামী লীগের ভেতরে রয়েছে, জামাতের পক্ষে হেলে যাওয়া। এটা সারা দেশের বিভিন্ন বারে এই ঘটনা ঘটানো হবে যদি তাদেরকে নির্বাচন করতে না দেয়া হয়। স্থানীয় সরকার নির্বাচনে ইউনিয়ন পরিষদ, এরপরে পৌরসভা, এই নির্বাচন হবে এবং কোরবানির ঈদের পরে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ঘোষণা আসতে পারে। সেই ক্ষেত্রে আওয়ামী লীগ চেষ্টা করবে নির্বাচনে অংশগ্রহণ করার এবং তাদের নেতারা নির্বাচনে অংশগ্রহণ করতে চাইবে। বিগত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে যেভাবে সমর্থন করেছিল আওয়ামী লীগ, মানে বেনামে, পর্দার আড়ালে থেকে, এবং প্রকাশ্যেই বহু জায়গায় আওয়ামী লীগের পালিয়ে থাকা নেতারা এলাকায় ফিরে নির্বাচনের ক্যাম্পেইন গোপনে করেছেন এবং আওয়ামী লীগের ভোটাররা যেন ধানের শীষে ভোট দেয় সেটা নিশ্চিত করেছেন। এটা আমরা দেখেছি। এর কারণেই নির্বাচনের পরে বহু বিএনপির নেতারা আওয়ামী লীগের অফিস খুলে দেওয়ার ব্যাপারে সহযোগিতা করেছিল। কিন্তু পরবর্তীতে আমরা গণেশ উল্টে যেতেও দেখলাম জাতীয় সংসদে ওই সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ পাশ করার ফলে। স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করার চেষ্টা করবে। সেখানেও যদি অংশগ্রহণ করতে না পারে, তাহলে তারা জামাত, এনসিপি, যেখানে শক্তিশালী, যে এলাকায় যে প্রার্থী শক্তিশালী, সেই প্রার্থীর দিকে হেলে পড়বে যেন বিএনপির প্রার্থীর ভরাডুবিটা নিশ্চিত হয়। এরকম একটা প্ল্যান রয়েছে। এই প্ল্যানের মাধ্যমে তারা বিএনপির উপরে এক ধরনের প্রতিশোধ নিতে চায় যদি বিএনপি আওয়ামী লীগের নিষেধাজ্ঞা দীর্ঘায়িত করতে চায়। সেই ক্ষেত্রে ইউনিয়ন পরিষদ নির্বাচন, পৌরসভা নির্বাচন, এরপরে উপজেলা নির্বাচন, তারপরে সিটি কর্পোরেশন নির্বাচন, এই নির্বাচনগুলোকে আওয়ামী লীগ এভাবেই ভাবছে, এরকম গুঞ্জন চতুর্দিক থেকে শোনা যাচ্ছে। এখন এই গুঞ্জনের পেছনে যুক্তি কি? আওয়ামী লীগ কেন জামাত এবং এনসিপিকে বুকে টেনে নিতে চাইছে? যে এনসিপি তাদের সব থেকে বড় শত্রু এই মুহূর্তে, জামাতের চাইতেও বড় শত্রু, তাদেরকে কেন সাপোর্ট দেবে? এটা রাজনীতিতে হয়। রাজনীতিতে আজকে যে শত্রু, কালকে সে মিত্র, এই ব্যাপারগুলো হয়। কিন্তু আওয়ামী লীগ এই কাজটা করে ঠিক করবে কি না, সেই আলোচনাটা একটু পরে আসি। একেবারে জলজান্ত উদাহরণ দিই। পহেলা বৈশাখে আমরা চট্টগ্রামের সাবেক মেয়র মঞ্জুর আলমের বাসায় হাসনাত আবদুল্লার যে মিটিং দেখলাম, এটাকে আবার অনেকে উদাহরণ হিসেবে দেখছেন। মঞ্জুর আলম আওয়ামী লীগের নেতা এবং মঞ্জুর আলমের চট্টগ্রামে বেশ প্রভাব রয়েছে। তাকে এনসিপির সঙ্গে আতাত করিয়ে নির্বাচনে অংশগ্রহণ করা, মানে এক ঢিলে দুই পাখি মারা, যে আওয়ামী লীগেরও একটা ওখানে অংশগ্রহণ থাকলো, আবার এনসিপিকেও খুশি করা হলো। যদি মঞ্জুর আলম এনসিপির ব্যানারে গিয়েও জিতে আসে, তাহলে তিনি আওয়ামী লীগেরই লোক। এই আতাতটা এনসিপির সঙ্গে হয়েছে, জামাতের সঙ্গে হয়েছে। এই আতাতের দৃশ্য সারা দেশে বিভিন্ন জায়গায় একের পর এক দেখা যাবে, এরকম কথা অনেকে বলার চেষ্টা করছেন।
এখন মেনে নিলাম যে এগুলো হতে পারে কারণ অতীত উদাহরণ তাই বলে যে আজকে যে শত্রু কালকে সে মিত্র পরিণত হয় রাজনীতিতে, কারণ রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। বাংলা সিনেমার সেই মানে ভিলেন ক্যারেক্টার করা জনপ্রিয় অভিনেতা রাজীবের এই সংলাপটা খুবই জনপ্রিয় হয়েছিল এক সময়, রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, যেটা আমরা বাংলাদেশের রাজনীতিতে খুব করে দেখি। এখন এখানে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে এই সিদ্ধান্ত আওয়ামী লীগ যদি নেয় তাহলে সেটা কি আওয়ামী লীগ সঠিক সিদ্ধান্ত নেবে? বিএনপিকে শায়েস্তা করার জন্য আওয়ামী লীগ যদি এনসিপি এবং জামাতকে বুকে টেনে নেয় এবং মানে তারা যদি তাদের সবথেকে বড় শত্রু যাদেরকে তারা কালসাপ হিসেবে বিবেচনা করে এসেছে এতদিন, সেই কালসাপের সঙ্গে যদি ঘর সংসার করা শুরু করে, তাহলে যে কালসাপটাকে পোষা সাপ হিসেবে তারা বুকে জড়িয়ে ধরতে চাইছে, সেই সাপের দংশনেই কি তাদের মৃত্যু হতে পারে না? এই প্রশ্নও অনেকে করছেন। এখন ভালো খারাপ, ভুল সঠিক এই সিদ্ধান্ত গ্রহণের মালিক তারা, যেহেতু তারা রাজনীতি করছে তারাই ভালো বুঝবে। কিন্তু মঞ্জুর আলমের বাসায় এই যে হাসনাত আবদুল্লাহর মিটিং, এই মিটিংটা অনেক প্রশ্ন তৈরি করেছিল। কারণ হাসনাত আবদুল্লাহ তার আগের দিন পর্যন্তও আমরা তার কার্যক্রম যদি বিশ্লেষণ করি তাহলে দেখব যে মুজিববাদের কবর রচনা করা, ফ্যাসিস্টের কবর রচনা করা, ফ্যাসিস্টকে থাকতে দেওয়া হবে না, রাজনীতি করতে দেওয়া হবে না, এই ব্যাপারগুলো প্রতিনিয়ত তো বলে এসেছে। যদিও তিনি এক সময় ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন, সেটা ভিন্ন কথা, সেটা তো অতীত, সেই পরিচয় তো এখন আর তার নেই। তো প্রতি মুহূর্তে যারা মুজিববাদের কবর রচনা করতে চাচ্ছে তাদের সঙ্গে এই রাজনৈতিক আঁতাত, এটা কি রাজনীতির দেউলিয়াত্বের পরিচয় বহন করে, নাকি এটাই সঠিক রাজনীতি? মানে রাজনীতি এতটাই অন্ধ এবং এতটাই স্বার্থ নির্ভর হয়ে ওঠে যে রাজনীতিতে এরকম সিদ্ধান্তে অবাক হওয়ার কিছু থাকবে না। সেটাই কি সত্য? দর্শক, আপনার কাছে কি মনে হয়? যে আলোচনা করলাম, যদি মনে হয় যে আওয়ামী লীগের রাজনীতিতে ফিরতে দেয়া না দেয়া নিয়ে বিএনপির মধ্যে একটা দোদুল্যমান অবস্থা আছে এবং সেই দোদুল্যমান অবস্থা যেন কেটে যায়, সেরকম একটা হুঙ্কার, সেরকম একটা প্রতিশোধ পরায়ণ অবস্থান থেকে আওয়ামী লীগ যদি জামাত এনসিপির দিকে হেলে পড়ে, সেটা তাদের জন্য, তাদের রাজনীতির জন্য সঠিক সিদ্ধান্ত হবে। ধরে নেওয়া যায় যে আওয়ামী লীগ আগামী নির্বাচনেও অংশগ্রহণ করতে পারল না, আগামী জাতীয় সংসদ নির্বাচনেও অংশগ্রহণ করতে পারল না, তাহলে কি তারা বিএনপিকে হারানোর জন্য জামাতের পক্ষে ক্যাম্পেইন করবে, এনসিপির পক্ষে ক্যাম্পেইন করবে? জামাত এনসিপি ক্ষমতায় গিয়ে আওয়ামী লীগকে কি পুনর্বাসন করবে? এই প্রশ্নটা আসে। আওয়ামী লীগের এই যে ব্যাপারটা, আরেকটা ব্যাপার আপনারা খেয়াল করবেন, সেটা হচ্ছে যে জাতীয় নির্বাচনের আগে বিশ্ববিদ্যালয়গুলোতে যে ছাত্র সংসদ নির্বাচন হলো, অনেকেই বলেন যে ছাত্র সংসদ নির্বাচনে যে শিবিরের একচ্ছত্র আধিপত্য এবং ভূমিধস জয়, এর পেছনে ছাত্রলীগের গোপন ভোট রয়েছে। ছাত্রলীগের অনুসারী, ছাত্রলীগের কর্মী, ছাত্রলীগের সমর্থক, ছাত্রলীগের যারা ভোটার, তারা ওই সময়ে, ওই 1.5 বছরে ছাত্রদল বিএনপির বিভিন্ন ধরনের অত্যাচারের মুখোমুখি হয়েছে এবং সেই অত্যাচার থেকে বাঁচা এবং তাদের অত্যাচারের জবাব দেয়া এবং এক ধরনের প্রতিশোধ নেওয়ার জন্যই ছাত্র শিবিরের উপরে ভর করেছিল বলে ছাত্র শিবির এই ভূমিধস বিজয় পেয়েছে, এরকম আলোচনা কিন্তু ছিল। তার মানে ছাত্র সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ছাত্রলীগ শিবিরের উপরে ভর করেছিল, শিবিরের ভূমিধস বিজয় হয়েছিল। দৃশ্যপট পাল্টে গিয়েছিল জাতীয় নির্বাচনে এসে আওয়ামী লীগের ভোটাররা বিএনপিকে ভোট দিয়েছে, বিএনপির ভূমিধস বিজয় হয়েছে। এরপর যদি দৃশ্যপট আবার পাল্টে যায়, আবার যদি তারা জামাত এবং এনসিপির দিকে হেলে পড়ে, তাহলে দৃশ্যপট কি আবার পরিবর্তন হয়ে যাবে? আপনার কাছে সেই প্রশ্ন জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।